আমাদের বিসিএস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই টপিক থেকে সব সময় দেখবেন যে আমাদের প্রশ্ন আসে, মানে খুব আহ, কম বিসিএসই পাবেন যে এখান থেকে প্রশ্ন টাচ করছে না, বরঞ্চ আপনি সব সময় দেখবেন যে এখান থেকে এক বা একাধিক প্রশ্ন সব সময় টাচ করবে। সো এখান থেকে আমাদের একদম প্রিপারেশন নিতে হবে, একদম ইনস অ্যান্ড আউটস আকারে সবকিছুই আপনাকে জানতে হবে। আরেকটা বিষয় বলি, যে নাউন সম্পর্কিত দেখবেন যে আমাদের মানে খুব স্পেসিফিক কতগুলো বিষয়, মানে যদি আমরা একটু আয়ত্ত করি তাহলে নাউনে খুব অল্প সময়ে খুব ভালো প্রিপারেশন নিতে পারবো। আর আপনি যদি এমনি এলোমেলো প্রিপারেশন নেন তাহলে নাউন দেখবেন যে পড়ে আপনি শেষ করতে পারবেন না। আপনাকে মানে নাউনের মানে প্রচুর পড়াশোনা আছে নাউনে। সো ওখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে আমরা আমাদের পরীক্ষার জন্য, চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি টেকার জন্য যতটুকু পড়া লাগে ততটুকু পড়বো, কিন্তু খুব কম্প্যাক্ট পড়বো। ঠিক আছে? তো আহ, আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখেন, প্রথমেই আমরা নাউন নিয়ে পড়াশোনা করব। দেখেন, নাউন কাকে বলে? আমরা সবাই এই সংজ্ঞাটা জানি, ডেফিনেশনটা জানি। দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। যে কোনো কিছুর নামকেই আসলে আমরা কি বলি? নাউন বলি, তাই না? তো সেক্ষেত্রে দেখেন, আমরা যদি নাউনকে ক্লাসিফিকেশন করি, আমাদের পরীক্ষায় নাউনের ক্লাসিফিকেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো নাউন কয় রকম? অনেকেই বলবে যে স্যার নাউন 5 রকম। একদম মানে আহ, আমরা বিভিন্ন জায়গা থেকে পড়ে আসছি যে নাউন 5 প্রকার। কথা সত্য যে নাউন 5 প্রকার, তবে এই 5 প্রকারের আগে আমরা নাউন পড়বো যে নাউন হলো 2 প্রকার। ঠিক আছে? একটা হলো কনক্রিট নাউন। একটু মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে প্রশ্ন আসে। কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কোথা থেকে প্রশ্ন আসবে আমি আপনাদেরকে একদম বলে দিব, সাজেশন আকারে বলে দিব। ক্লাসটা করবেন, দেখবেন যে আপনি সবই বুঝতে পারবেন। হ্যাঁ, তো কনক্রিট নাউন কি? দেখেন, নাউনের প্রথমেই 2টা ভাগে যে ভাগ করা হচ্ছে তার মধ্যে একটা হলো যে আপনি স্পর্শ করতে পারবেন, আর একটা হলো স্পর্শ করতে পারবেন না। তো কনক্রিট সেই নাউন যেগুলো আপনি স্পর্শ করতে পারবেন, এমন নাউন দেখা যায় স্পর্শ। ধরেন আমি যদি আপনাকে একটু এক্সাম্পলের সাথে বলি, বুক, বই। বই কি আপনি দেখেন না? স্পর্শ করতে পারেন না? পারেন তো। তার মানে এটা কনক্রিট নাউন। আমি যদি বলি রহিম, রহিম একজন ব্যক্তি, একে আপনি দেখতেও পান, একে স্পর্শ করতেও পারেন। তার মানে এ হলো কনক্রিট নাউন। অন্যদিকে কতগুলো নাউন আছে যেগুলো আপনি দেখতে পান না, ধরতে পান না, স্পর্শ করতে পারেন না। ঠিক আছে? সেই নাউন গুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরেন আমি যদি বলি গুডনেস, একটা জিনিসের কতটুকু ভালো সেটার নাম হলো গুডনেস। তো গুডনেস একটা নাউন। আমরা জানি যে আইডেন্টিফিকেশন অফ নাউন যখন বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যখন পড়বেন, তখন দেখবেন যে আপনি গুড হলো কি? অ্যাজেটিভ। একটু করে এটুকু শিখে রাখেন। গুড হলো অ্যাজেটিভ। যে কোনো অ্যাজেটিভের সাথে যদি আপনি এন ই ডবল এ যুক্ত করেন তাহলে সেটা নাউনে রূপান্তরিত হয়। তো তার মানে এটা অ্যাজেটিভ থেকে আসছে। এই নাউন গুলো মূলত, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো অ্যাজেটিভ থেকে আসে। সো এই যে গুডনেস, এটা আপনি দেখতে পারবেন না, পারবেন? দেখতে পারবেন না। গুডনেস দেখা যায়? দেখা যায় না। এটা ধরা যায় না, স্পর্শ করা যায় না, যায় যায় না, কিন্তু এটা অনুভব করা যায়। তো এইটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো অ্যাজেটিভ, মূলত অ্যাজেটিভের নাম। আমরা অ্যাজেটিভ পড়ছি না ছোটবেলায় সংজ্ঞা, যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদির হলো অ্যাজেটিভ। আর একই জিনিস দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদির নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে অ্যাজেটিভ ছিল না, ওই অ্যাজেটিভ গুলোর নামটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝাতে পারলাম? সো অ্যাজেটিভ থেকে যে নাউন উৎপন্ন হয় সেটাই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো আমাদের প্রাথমিকভাবে 2টা প্রকারভেদ, যে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই যে কনক্রিট নাউনটা আছে না, এই কনক্রিট নাউনটা আবার 4 রকম। কনক্রিট নাউন হলো 4 রকম। একটা হলো প্রপার নাউন, একটা হলো প্রপার নাউন, আর একটা হলো কমন নাউন, নাম্বার 2। হ্যাঁ, কমন নাউন, একটু এগুলো নোট করে রাখেন। আর একটা হলো ম্যাটেরিয়াল নাউন।
ম্যাটেরিয়াল নাউন। আরেকটা দেখেন কালেকটিভ নাউন। এই 4 রকম, অর্থাৎ এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনকে আমরা আবার 4 ভাগে ভাগ করলাম। একটা হলো প্রপার নাউন, একটা হলো কমন নাউন, একটা হলো ম্যাটেরিয়াল নাউন, একটা হলো কালেকটিভ নাউন, তাই না? তো এই যে যে 4 ভাগ আছে, এই 4 ভাগের ভিতরে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো আমি আগে একটু করে বলে দিই। যে আমাদের এক্সামে কি কি আসে, মানে খুব হাইলাইটেড কতগুলো টপিক আমি আপনাদেরকে একটু করে ইয়ে করে দিই। একটু লেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এর লিস্ট খুবই ইম্পর্টেন্ট। এগুলো হাইলাইটেড টপিক, আমরা এগুলো পড়বো। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট অথবা চার্ট, অর্থাৎ কতগুলো নাউন আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলোর একটা চার্ট আছে। আমরা আমাদের হ্যান্ড নোটস, অর্থাৎ আমি যে আপনাদেরকে এই যে হ্যাঁ হ্যান্ড নোটসটা দিব, এই হ্যান্ড নোটসেও আপনি পাবেন, আবার আপনি যে কোনো বইতেও পাবেন। এটা আপনি যে কোনো বইতেও পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমাদেরকে পড়তে হবে, সেটা হলো একটু দেখেন কালেকটিভ নাউনের লিস্ট। একটু এই হাইলাইটেড টপিকটা, মানে এটা সাজেশনস, হ্যাঁ এই সাজেশনসটা আগে লিখে রাখেন, তাহলে আমাদের পরবর্তীতে এইটার আলোকে আমরা মূলত পড়াশোনা করব। অর্থাৎ কোনগুলো গুরুত্ব দিতে হবে আমি আগেই বলে দিচ্ছি। তারপরে আপনাকে লিখেছেন অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট, কালেকটিভ নাউনের লিস্ট। আচ্ছা, এখন দেখেন কমন নাউন ভার্সেস প্রপার নাউন, একটু করে আমরা এগুলো পড়বো। হ্যাঁ, কমন নাউন ভার্সেস প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউন এবং কমন নাউনের কতগুলো পার্থক্য আছে, সে পার্থক্যগুলো আমরা পড়ব। আচ্ছা, আহ এই মোটামুটি 3টা জিনিস আমরা, ও এখানে আরো কিছু বিষয় আছে, আমরা একটু করে লেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আপাতত এখানে আমরা ওইগুলো অন্য টপিকে পড়বো। আমরা আপাতত এখানে এই 3টা হাইলাইটেড টপিক, এটা মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন প্রপার নাউন কি। এখানে খুব বেশি সময় ভাই আপনি নষ্ট করবেন না, দরকার নাই আপনার। প্রপার নাউন 3টা জিনিস, ঠিক আছে? যে কোনো কিছুর নামকে অনেকে প্রপার নাউন বলে, আসলে প্রপার নাউন 3টা জিনিস। আপনি এইভাবে মনে রাখবেন যে পিপিটি, পিপিটি এই 3টা হলো প্রপার নাউন। পিতে হলো পার্সন, যে কোনো ব্যক্তির নাম, সেটা প্রপার নাউন। যে কোনো বস্তু, ঠিক আছে, যে কোনো বস্তু, বস্তু কোনটা, থিংস। আর যে কোনো প্লেস, এই 3টা জিনিস হলো মূলত প্রপার নাউন। এই 3টা জিনিসই প্রপার নাউন, পিপিটি মনে থাকবে, একটু মনোযোগ দেন। পিপিটি, পার্সন, প্লেস এবং থিংস, পার্সন, প্লেস এবং থিংস, অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম প্রপার নাউন। ধরেন রহিম, করিম, জরিনা, সকিনা, সবার নাম হলো প্রপার নাউন। প্লেস চিটাগং, ঢাকা, খুলনা, বরিশাল, স্টকহোম, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ঠিক আছে, যতগুলো প্লেসের নাম হবে সবগুলোই প্রপার নাউন। থিংস বই, ঠিক আছে, তারপরে যে কোনো ফার্নিচার বলতে পারেন, আলমিরা বলতে পারেন, যে কোনো ধরনের বস্তু, সেটাই প্রপার নাউন। সো এই 3টা জিনিস মূলত প্রপার নাউন। এখন কমন নাউন কি? কমন নাউন হলো এই যে প্রপার নাউন, ধরেন আমরা যদি বলি সাকিব আল হাসান, সাকিব আল হাসান একজন ক্রিকেটার, প্রপার নাউন। মুশফিকুর রহিম একজন ক্রিকেটার, প্রপার নাউন, একজন ব্যক্তির নাম। তারপরে যদি বলি মাশরাফি মুর্তজা, মাশরাফি মুর্তজা, এই যে সাকিব, মুশফিক, মুর্তজা, এই 3টাই কিন্তু দেখেন প্রপার নাউন, কোনো ব্যক্তির নাম। কিন্তু এই 3জনের কমন বৈশিষ্ট্য আছে, কমন বৈশিষ্ট্য, তারা হলো কি প্লেয়ার, তারা কি ক্রিকেটার অথবা প্লেয়ার। এই প্লেয়ার বলতে দেখেন সাকিবকে বোঝায়, মুশফিককে বোঝায়, মুর্তজাকে বোঝায়, অর্থাৎ শুধুমাত্র সাকিব আল হাসানকে বোঝায় না। অর্থাৎ যারা খেলা করে বা ক্রিকেট খেলে, বা আমরা ক্রিকেটার বলতে পারতাম, যে যারা খেলা করে সবাইকে একত্রে কমন নামে ডাকা হয় কি প্লেয়ার। প্লেয়ার বলতে নাসিরকেও বোঝায়, প্লেয়ার বলতে
সচিন টেন্ডুলকারকে বোঝানো হয়। অর্থাৎ যারা খেলাধুলা করে সবাইকে আমরা কমন নামে কি বলতে পারি? প্লেয়ার। যেমন ধরেন স্টুডেন্ট, স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে ধরেন মেহেদি পড়ছে, সেও একজন স্টুডেন্ট, পড়াশোনা করছে, তার মানে সেও স্টুডেন্ট। রফিক পড়ছে, সেও স্টুডেন্ট। তারপরে ধরেন শুভ পড়ছে, সেও একজন স্টুডেন্ট। তার মানে যতগুলো মানুষ, যতগুলো প্রপার নাউন পড়াশোনা করছে, একই জাতীয় কাজ করছে, তাদের সবার কমন নাম, সাধারণ নাম হলো স্টুডেন্ট। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অনুরূপভাবে আমরা যদি বলি ধরেন কি বলতে, বয়, যতগুলো ছেলে আছে সবাইকে আমরা কমন নামে কি ডাকতে পারি? বয়। যতগুলো মেয়ে আছে সবাইকে কমন নামে গার্ল ডাকতে পারি। ফিশ, ফিশ কিন্তু কমন নাউন। অর্থাৎ মাছেদের নাম থাকতে পারে, তাদের ওয়ার্ল্ডে হয়তো তাদের নাম থাকতে পারে, আমরা ঠিক জানি না। আপনি তো বলতে পারেন না যে এর নাম নাই, ওরা হয়তো নিজেরা নিজেরা নাম দিয়ে রাখছে। ঠিক আছে? সো আমাদের যেমন নাম আছে, ওদেরও কিন্তু আসলে আলটিমেটলি এরকম নাম আছে। ঠিক আছে? সো স্টুডেন্ট, বয়, গার্ল, ফিশ, এরকম এগুলো কমন নাউন। তার মানে আমার হাইলাইটেড টপিকের মধ্যে, এই তিনটা টপিকের মধ্যে আরো একটা চার্ট লিখে রাখেন, আমাদের কাজে লাগবে। সেটা হলো কমন নাউনের লিস্ট। কমন নাউন এর লিস্ট, এই এই টপিকের এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কমন নাউনের লিস্ট, অর্থাৎ আমাদের একটা লিস্ট করতে হবে, সেটাও কমন নাউনের লিস্ট। আমরা এটা পড়বো, হ্যাঁ? ওকে। এইটা তাহলে আমরা প্রপার নাউন এবং কমন নাউন শিখলাম। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউনটাও একবারে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। দেখেন, ইসি স্টুডেন্ট আছে না, অনেকগুলো স্টুডেন্ট নিয়ে, মানে এ গ্রুপ অফ কমন নাউন। আমি আবার বলি, এ গ্রুপ অফ কমন নাউন মেক্স কালেকটিভ নাউন। ধরেন এই যে স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট আছে, এই অনেকগুলো স্টুডেন্ট নিয়ে কি গঠিত হয় বলেন তো? ক্লাস। অনেকগুলো স্টুডেন্ট নিয়ে কি গঠিত হয়? ক্লাস গঠিত হয়। তার মানে এই ক্লাসটা হলো মূলত কমন নাউন। এই ক্লাসটা কমন নাউন। ধরেন আমরা যদি বলি আর্মি, আর্মি কি গঠিত হয়? এ গ্রুপ অফ সোলজার্স, অনেকগুলো সোলজার, অনেকগুলো সৈনিক মিলে, সোলজার হলো কমন নাউন, হ্যাঁ? তো অনেকগুলো সোলজার মিলে কি গঠিত হয়? আর্মি গঠিত হয়। তারপরে আমরা যদি বলি জুরি, এ গ্রুপ অফ জাজেস, অনেকগুলো জজ, অনেকগুলো বিচারক মিলে বিচারক বৃন্দ গঠিত হয়, জুরি। তার মানে এটা কি বলেন তো? কালেকটিভ নাউন। এটা হলো কালেকটিভ নাউন। তার মানে ক্লাস, আর্মি, জুরি, এগুলো প্রত্যেকটাই কি? কালেকটিভ নাউন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে ক্লাস, আর্মি, জুরি, এই যে কালেকটিভ নাউন, তার মানে আমাদের কালেকটিভ নাউনের একটা চার্ট পড়তে হবে। আমরা প্রথমে বলেছি আমরা এগুলো এখন দেখবো একটু, হ্যাঁ? আমরা কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? তো এখন আসেন আমরা এই যে যে চার্ট, এই চার্টের এই কমন নাউন ভার্সেস প্রপার নাউন আগে আমরা এটা করে ফেলবো, হ্যাঁ? একটু লেখেন, প্রপার ভার্সেস কমন, অর্থাৎ প্রপার নাউন ভার্সেস কমন নাউন। খুব সহজ করে আমরা শিখে নেব, হ্যাঁ? দেখেন, প্রপার নাউন দ্বারা মূলত কি একটা নির্দিষ্ট নাম বোঝায়। এবং প্রপার নাউনের একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। কমন নাউনের বৈশিষ্ট্য কিন্তু সেটা হলো ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যেমন ধরেন আমরা যদি বলি যে ঢাকা, একটা নাম, নির্দিষ্ট নাম, প্লেসের নাম, আমরা বললাম না পিপিটি, মনে রাখবেন। দেখেন ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। অন্যদিকে কমন নাউনটা হলো কি, নির্দিষ্ট কোনো নাম বোঝায় কমন নাউন? না, কমন নাউন দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, বরঞ্চ আমরা কি বলতে পারি, সেম জাতীয় সকল জিনিসকে বোঝাই, সেম জাতীয় সকল জিনিসকে বোঝাই, এটাকে আমরা কি বলতে পারি? কমন নাউন বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই কমন নাউনের আরো একটা কমন নাম আছে, সেটার নাম হলো ক্লাস নাউন। কমন নাউনকে আমরা কি বলতে পারি? ক্লাস নাউন বলতে পারি। অন্যদিকে দেখেন, ও সরি, আমরা এক্সাম্পল দিলাম এই যে ঢাকা, তাহলে আপনি কমন নাউনের নাম কি? সিটি। সিটি বলতে শুধু ঢাকাকে বোঝায় না, বরঞ্চ ঢাকার মতো যত শহর আছে, ঢাকা বলেন, নিউ ইয়র্ক বলেন, চিটাগং বলেন, মুম্বাই বলেন, যতগুলো সিটি আছে সবগুলোকে আমরা কি বলতে পারি? একত্রে কমন নাউন হিসেবে ডাকতে পারি। ঠিক আছে? যেমন ধরেন আমরা নদীর নাম বলি, আমরা যদি নদীর নাম যদি বলি দ্বিপদ্মা, দ্বিপদ্মা, দ্বি মেঘনা, পদ্মা, মেঘনা, হ্যাঁ, নদীর নামের পূর্বে দ্বি বসে। তো এইগুলাকে আমরা কমন নামে কি ডাকতে পারি বলেন তো?
কমন নাম দিয়ে আমরা কি ডাকতে পারি, রিভার ডাকতে পারি। অর্থাৎ রিভার বললেই আপনি পদ্মা বুঝবেন, মেঘনা বুঝবেন, যমুনা বুঝবেন, ব্রহ্মপুত্র বুঝবেন। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ এই যে প্রপার এবং কমন নাউন, এই প্রপার এবং কমন নাউনের পার্থক্য এতটুকু, এর বাইরে ভাই পড়ার দরকার নাই। ঠিক আছে, বেশি এখানে বেশি কিছু পড়ার আপনার কিছু নাই, কিছু দরকারও নাই। হ্যাঁ, তো এখন আমরা এখানে নোটসটা দেখেন, আমরা এখন পড়বো ওই যে বললাম না, কমন নাউন কালেকটিভ নাউনের কতগুলো লিস্ট আছে, এই লিস্ট গুলো পড়বো। আমি একটু দেখাই, নোটস একটু দেখাই। এই যে এইদিকে থাকবে, এই নোটস গুলোতে আছে। হ্যাঁ, আমি নোটসে দেখাচ্ছি না, আমরা ক্লাসে একদম সরাসরি একটু করে নিই। হ্যাঁ, লেখেন লিস্ট অফ কমন নাউন, একটু আমার সাথে তুলে ফেলেন, তাহলে আপনার নোটস হয়ে যাবে। আপনার বই অথবা নোটসে আছে এগুলা, তারপরেও আপনি আমার সাথে এগুলো তুলে ফেলেন, তাহলে আপনার পড়াশোনা হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন লিস্ট অফ কমন নাউনের ভিতরে আমরা কি কি লিখবো? লেখেন ম্যান, তারপরে বয়, গার্ল, আমরা একদম হাইলাইটেড এক্সাম্পল গুলো লিখে ফেলছি। হ্যাঁ, বয়, গার্ল, তারপরে ডক্টর, তারপরে বুক, যতগুলো মানে বই আছে সবগুলোর কমন নাম কি? বুক। বুক বললে সবগুলোকে বোঝানো হয়। তারপরে যদি বলি এলিফ্যান্ট, তারপরে যদি বলি বি, এগুলো কিন্তু সবগুলোই তার কমন নাউন। হ্যাঁ, তারপরে ধরেন সোলজার, অনেকে এই জায়গায় ভুল করে, সোলজার সোলজার মূলত হলো কমন নাউন, তার কালেকটিভ নাউন কি? আর্মি। তারপরে যদি বলি ফিশ, যদি বলি রিভার, একটু লেখেন, নোট করে ফেলেন, তাহলে দেখবেন যে সহজ হয়ে যাবে। চেয়ার, তারপরে লেখেন কান্ট্রি, ক্যাপিটাল, কিং। ঠিক আছে, তারপরে লেখেন রবার, রবার কিন্তু কমন নাউন। হ্যাঁ, রবার। তারপরে ধরেন লেখেন ফ্লাওয়ার, যতগুলো ফুল আছে এইগুলো হলো সবগুলো কমন নাউনের ভিতর পড়বে। দেখেন একটু কমন সেন্স খাটাইলে কিন্তু এটা বোঝা যায়। ঠিক আছে, তারপরে টেবল, যতগুলো টেবিল আছে সবগুলোর নাম, আমি কি সবগুলো হলো কমন নাউন। তারপরে ধরেন আমরা যদি বলি ক্যাপিটাল, এটাও একটা কমন নাউন। তো এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, মোটামুটি এগুলো একটু দেখলেই হবে যে আমরা এমনি বুঝতে পারবো যে কমন নাউন আসলে কোনগুলো। বুঝতে পারছেন? যেগুলো স্বাভাবিকভাবে সাধারণভাবে নাম বলে সেটাকে আমরা কি বলবো? কমন নাউন বলবো। ঠিক আছে, এটা হলো লিস্ট অফ কমন নাউন। এখন আমরা আরো একটা লিস্ট করব, সেটা হলো লেখেন একটু। আগের লিস্টে আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ শিওর, বলেন, আমি লিস্টটা বের করি। হ্যাঁ বলেন। এখানে যদি ফিশ যদি কমন নাউন হয়, তাহলে তাহলে ইলেফ্যান্ট কিভাবে? ইলেফ্যান্টের কমন নাউন কি এনিমাল আসে না? বা বি এটা স্পেসিফিক না? আচ্ছা, সেক্ষেত্রে বি একটু বলি এটা বিষয়টা। মানে ধরেন, এনিমাল স্পেসিফিক হয়ে গেল না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু এই এক্সপ্লেনেশনটা একটু অন্যভাবে দিই। প্রথম কথা হলো যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, ধরেন একজন ম্যান, একজন উইম্যান, তাই না? আচ্ছা, আমাদের আলাদা নাম আছে না? ধরেন আমার নাম মেহেদি, আরেকজনের নাম রহিম, আরেকজনের নাম রফিক, এরকম আছে না? আছে তো। এখন ধরেন এলিফ্যান্ট, এলিফ্যান্টের যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, হয়তো কারোর নাম মেহেদি, কারোর নাম মেয়ে হইলে হয়তো জরিনা, হয়তো তারা রাখছে, কিন্তু তাদের এই জিনিসটা আমরা জানি না। আমরা জানি না এটা, তারা তাদের ভাষায় হয়তো তারা তাদের নাম রাখছে। কিন্তু এলিফ্যান্ট বলতে, আসলে তো এলিফ্যান্ট বলতে যত রকম এলিফ্যান্ট প্রজাতি, যত রকম এলিফ্যান্টের মানে যত রকম হাতি আছে সবাইকে কমন নামে ডাকা হয় এলিফ্যান্ট। হয়তো বা আমরা ধরে নিচ্ছি, কল্পনার জগতে এখানে যাইতে হবে, যে আমরা ধরে নিচ্ছি তাদেরও নাম আছে, এক্স ওয়াই জেড, এরকম প্রত্যেকের আলাদা আলাদা করে নাম আছে, এবং হাতির বাবা মারা তাদের ওই নামেই ডাকে, কিন্তু সেটা আমরা জানি না। তো আমরা জানি না বিধায় তাদেরকে তাদের নাম নাই এটা ভাবা যাবে না। তো আমরা ধরে নিব যে তাদের নাম আছে, প্রপার নাউন আছে, কিন্তু সেটা আমরা জানি না। ঠিক আছে, তো এক্ষেত্রে তাদের কমন নাম, সাধারণ নাম হলো এলিফ্যান্ট। অনুরূপভাবে বীর ক্ষেত্রেও একই ব্যাখ্যা প্রযোজ্য, ফিশের ক্ষেত্রেও একই ব্যাখ্যা প্রযোজ্য। আবার যে ফুলটা ফুটছে, মনে করেন গোলাপ ফুল, হ্যাঁ, গোলাপ ফুল ফুটছে,
এখন গোলাপের ভিতরে হয়তো অনেকগুলো গোলাপ আছে না, অনেকগুলো গোলাপ আছে, তো তাদেরও আলাদা আলাদা নাম থাকতে পারে তাদের প্রজাতির ভিতরে, যেহেতু তাদের জীবন আছে থাকতে পারে। সো এই কল্পনা করে নিয়ে আমরা তাদের কমন নামে ডাকি কি, রোজ। রোজ, আপনি যদি বলেন রোজ, রোজটাও কিন্তু কমন নাউন, রোজটাও কিন্তু কমন নাউন, কারণ রোজের ভিতরেও অনেকগুলো গোলাপ আছে। সো সেক্ষেত্রে আবার কথা আছে, রোজ আছে, মানে গোলাপ আছে, রজনীগন্ধা আছে, জবা আছে, এইগুলোও তো আবার ফ্লাওয়ার। সো একটু কল্পনার জগতে কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন যে এইগুলো কমন নাউন হচ্ছে কেন হচ্ছে। আমার মনে হয় ব্যাখ্যাটা আমি দিয়েছি। আর কোনো কোশ্চিন আছে? না। প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। আপনি যতক্ষণ বুঝবেন বুঝবেন না আমাকে প্রশ্ন করবেন। জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াটা একটু আগাই, এর মধ্যে প্রশ্ন হইলে প্রশ্নগুলো একটু নোট করে রাখবেন, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। কোশ্চিন ইজ অলওয়েজ ওয়েলকাম। আমি সবসময় প্রেফার করি বা অ্যাপ্রিসিয়েট করি যে কোশ্চিন করবেন, রেলেভেন্ট কোশ্চিন করবেন, তাহলে সবারই জানা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে আজে বাজে পড়া কিন্তু পড়বো না, আমরা কিন্তু প্রপার নাউন ভার্সেস কমন নাউন শিখে ফেলছি। যতটুকু শিখছেন আপনি নিশ্চিত ভাবে থাকেন, এতটুকুই আপনার যথেষ্ট, আর দরকার নাই। লিস্ট অফ কমন নাউন, আচ্ছা আমি যেগুলো লিখে দিয়েছি এর বাইরে কি আরো দুই চারটা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। কোথা থেকে পড়বেন বলেন তো? আমার এই যে নোটস আছে, অথবা আপনার কাছে যে বই আছে না, প্রত্যেকটা বইতে আপনি পাবেন, যে কোনো বই, সেটা আপনার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস হোক, মাস্টার্স হোক, ও হোয়াট এভার, যে কোনো বই হোক, আপনি ওখান থেকে এই লিস্ট পাবেন, এটা পড়ে ফেলবেন। এখন আসেন, লেখেন লিস্ট অফ কালেকটিভ নাউন, অর্থাৎ কালেকটিভ নাউনের লিস্ট, কালেকটিভ নাউনের লিস্ট। হ্যাঁ, আচ্ছা, কালেকটিভ নাউন কোনগুলো বলেন তো? যে নাউন হলো সমষ্টিকে বোঝানো হয় কালেকটিভ নাউন, অর্থাৎ কমন নাউনের যে কালেকশন বা সমষ্টি সেটাই হলো মূলত কালেকটিভ নাউন। যেমন আমরা লিস্ট যদি বলি আর্মি, এটা কিন্তু একটা কি বলেন তো, কালেকটিভ নাউন। তারপরে যদি বলি অডিয়েন্স, অডিয়েন্স মানে বুঝান তো, অডিয়েন্সের বাংলা কি? শ্রোতা মণ্ডলী না, শ্রোতা মণ্ডলী। তারপরে এই যে মেজরিটি, এটা কিন্তু, এগুলো কিন্তু পরীক্ষায় আসে সব সময়। মেজরিটি, এই মেজরিটি কিন্তু কালেকটিভ নাউন। তারপরে যদি বলি জুরি, জুরি হলো কি বলেন তো, কালেকটিভ নাউন। ঠিক আছে, তারপরে যদি বলি হার্ড, হার্ড মানে কি বলেন তো? হার্ড বলতে কি, হার্ড বলতে কি পশুর বোঝায়? পাল, হ্যাঁ হ্যাঁ, পশুর পাল। গরুর পাল, হার্ড বলতে মূলত গরুর পাল। তারপরে যদি বলি কমিটি, কমিটি। আচ্ছা, তারপরে যদি বলি মেজরিটি আছে তো, তাহলে মাইনরিটি, এটাও মূলত কালেকটিভ নাউন। তারপরে যদি বলি টিম, টিম মানে কি বলেন তো, দল, এটা হলো কালেকটিভ নাউন। এই যে মব, এখন মব কথাটা বেশি আলোচিত না, মব মানে কি? উচ্ছৃঙ্খল জনতা। তারপরে যদি বলি নেভি, আর্মি লিখলাম, নেভি, এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। তারপরে পাবলিক, পাবলিক কিন্তু কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে হলো যদি বলি পার্লামেন্ট, পার্লামেন্ট। আচ্ছা, খুব কমন একটা কালেকটিভ নাউন আছে, সেটা কি বলেন তো? ক্লাস, ক্লাস হলো কালেকটিভ নাউন। তারপরে দেখেন ক্লার্জি, ক্লার্জি বুঝেন? খ্রিস্টানদের যে যাজক মন্ডলী আছেন, এই যাজক মন্ডলীকে আমরা কি বলি? ক্লার্জি বলি। আচ্ছা, আরেকটা আছে ক্রাউড, মবের সাথেই সম্পর্কিত, ক্রাউড, ক্রাউড বলতে জনতা বা ভিড়, এটা বোঝানো হয়। তো এই হলো মূলত আমাদের কালেকটিভ নাউনের চার্ট। এর বাইরেও আছে, আমি তো বললাম ওই যে আমার নোটসে পাবেন অথবা আপনাদের বইতে পাবেন, আমরা মেজর মেজর গুলো লিখে রাখলাম। হ্যাঁ, যে লিস্ট অফ কালেকটিভ নাউন। আচ্ছা, আমাদের বাকি থাকলো কি, এই সাজেশনস থেকে আসি, আরেকটা কি থাকলো, অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট বা চার্ট, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট অথবা চার্ট। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ইয়েটা আসেন,
অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা কি বলেছিলাম বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বলেছিলাম? যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই না? সো এই লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই যে লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, এক্ষেত্রে কতগুলো সাফিক্সের ইউজ শিখে নেন, কতগুলো সাফিক্সের ইউজ শিখে নেন, তাহলে দেখেন আপনার জন্য সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন NESS, নেস, নেস যুক্ত করে যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো হয় সেটা বলি কাইন্ডনেস, একটু লিখে রাখেন, কাইন্ডনেস, ফরগিভনেস, ফরগিভনেস। তারপরে যদি বলি হ্যাপিনেস, হ্যাপিনেস, SION, এই সাফিক্সটা ব্যবহার করে দেখেন আমরা কি লিখতে পারি, প্যাশন, কনক্লুশন, কনক্লুশন, কনভার্সন, কনভার্সন। তারপরে আপনি TION, শোনেন এখানে নিয়ম কানুন পড়বেন না বেশি, নিয়ম কানুন পড়লে আপনি বিপদে পড়ে যাবেন। রেশন, রেশন। তারপরে অ্যাফেকশন, এই দুইটা করেই শিখেন, এত বেশি শেখার দরকার নাই। হ্যাঁ, অ্যাফেকশন। শিপ দিয়ে শিখেন, শিপ দিয়ে তো জানেনই নাকি, খুব কমন আছে। কি বলেন তো? ফ্রেন্ডশিপ, আমাদের সবারই ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডশিপটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রেন্ডশিপ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কিংশিপ শিখে রাখেন, কিংশিপ। ওনারশিপ, আমরা প্রায় বলি না ওনারশিপ, এই ওনারশিপ। আচ্ছা, এবার আসেন ডম, উইজডম, ঠিক আছে? তারপরে ধরেন মেন্ট, একসাথে আমরা একটু দেখেন আমাদের আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে, নাউন আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে আমাদের পড়া। মেন্ট, মেন্ট সাফিক্স যুক্ত করে কি কি হইতে পারে বলেন? আর্গুমেন্ট, তারপরে কি আছে, এগ্রিমেন্ট। আর কি কি হতে পারে বলেন একটু, আপনাদের একটু শেয়ার করেন। জাজমেন্ট। তারপরে ধরেন এজ যুক্ত করে, একটু আমার সাথে সাথে লিখে ফেলেন, একটু দ্রুত লেখার চেষ্টা করবেন। ম্যারিজ, তারপরে রেজ, আচ্ছা রেজ লেখা তো কারেজ লেখেন। ঠিক আছে, এইগুলোই মূলত আমাদের লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। এইগুলো পড়েন, এর বাইরে যেগুলো আছে সবগুলোই বইতে আছে, অসুবিধা নাই। ঠিক আছে, বইতে যেগুলো আছে অসুবিধা নাই। এখন আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়তে হবে, এটা আমরা এখনো শেষ পড়ি নাই, ধরি নাই এটা, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। এটা কি পড়বেন? এটা হলো ম্যাটেরিয়াল নাউন পড়বেন। ম্যাটেরিয়াল নাউন কি বলেন তো? যে নাউন দ্বারা আপনার এই যে পৃথিবীতে যে যতগুলো বস্তু আছে, এই বস্তুকে আপনি এমন ভাবে বোঝাবেন যেগুলো খণ্ড হবে না, অর্থাৎ যেটা অখণ্ডিত অথবা অবিভাজ্য ভাবে, এবং আপনি ওই জিনিসগুলোকে সংখ্যা দ্বারা আবার গণনা করতে পারবেন না, কিন্তু একক দ্বারা গণনা করতে পারবেন, সেটা হলো মূলত ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা অনেক কঠিন লাগে, আমরা এক্সাম্পল দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওয়াটার, আচ্ছা বলেন তো ভাই, ওয়াটার পৃথিবীতে আছে না, কিন্তু এটাকে আপনি কি ভাগ করে ফেলতে পারবেন? ভাগ করতে পারবেন? ভাগ করতে পারবেন না, অবিভাজ্য ভাবে। আবার ধরেন এটাকে আপনি কি সংখ্যা দ্বারা একটা দুইটা তিনটা ওয়াটার বলতে পারবেন? পারবেন না। আপনাকে এটা কিভাবে করতে পারেন? একক দ্বারা, ওয়াটারের ধরেন আপনি লিটার দ্বারা পরিমাপ করতে পারবেন, তাই না? পরিমাপ করা সম্ভব। তারপরে আমরা যদি বলি আয়রন, একই হিসাব, আয়রন। তারপর গোল্ড, ডায়মন্ড, তারপরে ধরেন অয়েল, এইগুলো হলো মূলত ম্যাটেরিয়াল নাউন। তারপরে যদি বলি মিল্ক, সল্ট, এগুলো মূলত ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে,
তো এই ম্যাটেরিয়াল নাউন এতটুকু পড়লেই যথেষ্ট, ঠিক আছে, আর কোনো কিছু দরকার নাই। বুঝতে পারছেন? ম্যাটেরিয়াল নাউন এতটুকুই। আচ্ছা, এখন এখানে কতগুলো বিষয় আছে, আরো একটা চার্ট একটু পরে রাখেন তাহলে কাজে দিবে। কমন নাউন ভার্সেস ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে অনেক সময় প্যাচ লেগে যাবে, সেই প্যাচ যাতে না লাগে সেটা আমরা কমন ভার্সেস ম্যাটেরিয়াল শিখে ফেলি। হ্যাঁ, আচ্ছা, দেখেন প্রথম কথা হলো কমন নাউনটা কি। কমন নাউন কিন্তু এই যে ম্যাটেরিয়াল নাউন আছে না, এই ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন জিনিস বোঝাবে। আমি আবারও বোঝাই, কমন নাউন হলো ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন জিনিস বোঝাবে, যেটা আবার গণনা করা যায়। যেমন আমি যদি বলি রিং, রিং, গোল্ডের রিং হয় না, গোল্ড থেকে রিং তৈরি করা যায় না। নেকলেস, গোল্ড বা ডায়মন্ড এগুলো থেকে কি নেকলেস তৈরি করা যায় না? এটা গুনতে পারবেন না? একটা রিং, দুইটা দুইটা রিং, তিনটা রিং, দুইটা নেকলেস, তিনটা নেকলেস গুনতে পারবেন তো? পারবেন। এগুলো আপনি গোল্ড, ডায়মন্ড থেকে আপনি তৈরি করতে পারবেন। অন্যদিকে অন্যদিকে দেখেন ম্যাটেরিয়াল নাউনটা ওই যে ওই উপাদানগুলো, যেগুলো গোল্ড, ডায়মন্ড, ঠিক আছে, এই উপাদানগুলো মূলত ম্যাটেরিয়াল নাউন, যেগুলো আপনি আলাদা করে ভাগ করতে পারবেন না। ঠিক আছে, তারপরে দেখেন আমি যদি আরো একটা এক্সাম্পল দিতে চাই, দেখেন এই যে বুক, বই, এনভেলাপ, বই এবং এনভেলাপ, এইগুলো কিসের থেকে তৈরি হয় বলেন তো? পেপার থেকে তৈরি হয় না? পেপার হলো এখানে ম্যাটেরিয়াল নাউন। পেপার থেকে কি তৈরি হচ্ছে? বই এবং এনভেলাপ। তার মানে ম্যাটেরিয়াল নাউন থেকে গণনাযোগ্য যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা হলো মূলত বুক এবং এনভেলাপ। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? যেমন ধরেন আমরা যদি বলি 3 নাম্বার, ধরেন রিভার। রিভার হলো কি? নদীর সাধারণ নাম। আর এই রিভারের উপাদান আছে, সেই উপাদানটা কি বলেন তো? ওয়াটার। অর্থাৎ এই ওয়াটার হলো তার কি উপাদান, মনে থাকবে? অর্থাৎ ওয়াটার দ্বারা আমরা কি করি? রিভার উৎপন্ন হয় বা রিভার তৈরি হয় বা রিভার পরিপূর্ণ হয়, যেটা যে অর্থে বলেন না কেন সেটা। দ্যাট মিন্স আমাদের দেখাচ্ছে যে কমন নাউন মূলত ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন নাউন, যেটা গণনা করা যায়। আমি আবার বলি, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন জিনিস কিন্তু গণনা করা যায়, সেটাই মূলত কমন নাউন। এই দুইটা হলো ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সো এই জায়গাগুলো আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে, তাহলে আর অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কতগুলো দেখেন ট্রিক্স নিয়ে কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। ট্রিক্স, একটু এই ট্রিক্স গুলো লিখে রাখবেন। হ্যাঁ, ট্রিক নাম্বার 1, একটু একটু মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, যদি বলি, লেখেন এক্সাম্পলটা আগে লিখে নেন। নেলসন ম্যান্ডেলা is an Abraham Lincoln in his ideals. প্রথমে বলি নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। এখন এই যে যে আমরা তুলনা করলাম, দেখেন এইটা কি? নেলসন ম্যান্ডেলা অবভিয়াসলি প্রপার নাউন। আপনি তো বলবেন যে স্যার এটা অবশ্যই প্রপার নাউন। ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন, এখন এই যে আব্রাহাম লিঙ্কন এটাও তো প্রপার নাউন। কিন্তু এই দুইটার মধ্যে দেখেন তুলনা করা হচ্ছে, মানে কি? নেলসন ম্যান্ডেলা একজন আব্রাহাম লিঙ্কন কিসের দিক থেকে বলেন তো? তার আইডিয়ালস, তার আদর্শগত দিক থেকে উনি একজন নেলসন ম্যান্ডেলা কি আব্রাহাম লিঙ্কনের মতো। তার মানে আব্রাহাম লিঙ্কনের সাথে নেলসন ম্যান্ডেলাকে
তুলনা করা হচ্ছে। এখন আপনি এই যে যে প্রপার নাউন, ঠিক আছে, এটাও প্রপার নাউন, কিন্তু তার আগে দেখেন একটা কি বসছে, আর্টিকেল বসছে। একটু লিখে রাখবেন, এই যে তুলনা করলে আমরা এই যে তুলনা যে করছি, এই তুলনা করলে এটা তো মূলত প্রপার নাউন ছিল, তাই না? এটাও তো প্রপার নাউন ছিল, এবং এই যে প্রপার নাউনের পূর্বে একটা কি বসছে, আর্টিকেল বসছে, তখন এটা কি হয়ে যায় বলেন তো? কমন নাউনে রূপান্তরিত হয়। তখন এইটা কিন্তু কমন নাউন, অর্থাৎ এই আব্রাহাম লিঙ্কন কিন্তু কমন নাউন। তো কমন নাউন কখন হবে? যখন প্রপার নাউনকে তুলনা করা হবে। যখন প্রপার নাউনকে তুলনা করবেন এবং এই প্রপার নাউনের পূর্বে যখন আপনি কোনো আর্টিকেল বসাবেন, তখন ওইটা কমন নাউনে রূপান্তরিত হয়। ঠিক আছে? তারপরে ধরেন আমি আরো একটা এক্সাম্পল দিই, লেখেন, আরো একটা এক্সাম্পল লেখেন, সুবিধা হবে আপনাদের। এ নিউটন, সরি, এ নিউটন বানানটা বড় হাতের হবে। A Newton is not born every year. A Newton is not born every year. এখানে দেখেন এ নিউটন, নিউটন অবভিয়াসলি প্রপার নাউন, কিন্তু তার আগে কি বসছে বলেন তো? আর্টিকেল বসছে। সো এটা হলো তখন কি হয়ে যাবে? কমন প্রপার নাউন নাউন হয়। বিকামস কমন নাউন, রাইট? প্রপার নাউন বিকামস কমন নাউন, অর্থাৎ প্রপার নাউন তখন কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে। সো আমরা একটু শর্টকাটে লিখতে পারি, ঠিক আছে? তুলনার ক্ষেত্রে আপনি আপনার মতো লিখে নেন, আমি এটা লিখে দিচ্ছি না, কিন্তু লিখে নিতে হবে যে প্রপার নাউন তুলনার ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে তখন সেটা কমন নাউনে রূপান্তরিত হয়। শেষ। ঠিক আছে? এখন আসেন ট্রিক্স নাম্বার 2, 2 নাম্বার। এটাও খুব সহজ, আমরা শিখে নিব। লেখেন all praised the honesty, all praised the honesty of the boy, সবাই ছেলেটার অনেস্টির কি করলো? প্রশংসা করলো। এখানে দেখেন এই যে অনেস্টি, এই অনেস্টি মূলত কোন পার্টস অফ স্পিচ বলেন? নাউন। কি নাউন বলেন তো? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় নাই, কারণ কি? তার পূর্বে কি বসছে? একটা আর্টিকেল বসছে। তার মানে আমরা যদি এরকম বলি এবং তারপরে কি বসছে? অফ। দেখেন, যদি একটা আর্টিকেল দি বসে এবং এর ভিতরে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, লেখেন দি প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এরপরে যদি অফ বসে, তখন এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না। ঠিক আছে? তখন এটা কি হয়ে যাবে? কমন নাউনে রূপান্তরিত হবে। কমন নাউনে রূপান্তরিত হবে। তার মানে এই অনেস্টি এখানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন আর হবে না, কি হবে? কমন নাউন। মনে থাকবে, এটা কমন নাউনে রূপান্তরিত হবে। মাথায় ঢুকছে না ঢোকে নাই? জি স্যার। আচ্ছা, অনুরূপভাবে আরো একটা ট্রিক্স শেখাবো। ঠিক আছে? একটা গেল, দুইটা গেল, আরো একটা ট্রিক্স শিখে রাখেন। এইগুলোর পরীক্ষায় আসে সবসময়। হ্যাঁ, দেখতে আমরা তো মনে করি মুখস্থ করে ফেলছি যে অনেস্টি 100% শিওর কি হবে বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কিন্তু আসলে অ্যান্সার হচ্ছে কোনটা? কমন নাউন। এইগুলো মাথায় রাখতে হবে। ধরেন যদি বলি দ্য ওয়াটার অব গঙ্গা ইজ স্যাক্রেড। স্যাক্রেড শব্দের অর্থ জানেন তো? পবিত্র। ওয়াটার কোন পার্টস অফ স্পিচ বলেন? মানে কোন নাউন? অবভিয়াসলি ম্যাটেরিয়াল নাউন। ওয়াটারটা কি? ম্যাটেরিয়াল নাউন, রাইট? তো এক্সাম্পলটা যদি এরকম থাকে, দি প্লাস, দেখেন দি প্লাস ম্যাটেরিয়াল, তারপরে যদি অফ থাকে, তাহলে এটা
কমন নাউনে রূপান্তরিত হয়, কমন নাউনে রূপান্তরিত হয়। এইভাবে লেখেন, বক্স করে ছোট ছোট করে লেখেন, তাহলে মনে থাকবে বেশি। সাহিত্যের মতো না লিখে শর্টকাটে এইভাবে লেখেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাও খুব সহজ, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দি বসে, সেটাও কি হয়ে যায়, কমন নাউনে রূপান্তরিত হয়। আচ্ছা, এখন এই যে নাউনের কতগুলো আমরা মানে ট্রিক শিখে রাখলাম, এই ট্রিকগুলো আমাদের পরীক্ষায় খুব কাজে দিবে। এখন নাউনের সব থেকে আরো একটা পার্টে আমরা চলে আসছি, সেই পার্টটাও খুব গুরুত্বপূর্ণ। এই পার্টটা আমরা একটু এখন দেখবো। হ্যাঁ, দেখেন, নাউন তো আমরা মোটের উপর কয় রকম শিখলাম, 5 রকম শিখে ফেললাম। অর্থাৎ নাউন হলো প্রথম 2 ধাপে, একটা হলো যে প্রপার কনক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন আবার 3 রকম, সরি কনক্রিট নাউন 4 রকম। একটা হলো প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। সো মোটের উপর নাউন কয় রকম, 5 রকম। এখন on the basis of counting system we can say noun are 2 kinds of, one is countable noun and the other is আনকাউন্টেবল নাউন অর নন কাউন্টেবল নাউন। অর্থাৎ নাউন গণনার ভিত্তিতে আপনি নাউনকে 2 রকম প্রকার করতে পারবেন, অর্থাৎ 2 রকম ক্লাসিফাই করতে পারবেন। একটা হলো কাউন্টেবল, যেটাকে আমরা সংক্ষেপে কাউন্ট নাউন বলতে পারি, আর একটা হলো আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন। হ্যাঁ, আনকাউন্ট নাউন। তো এই দুটো তো খুবই সহজ জিনিস, যে আপনি মানে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। কাউন্টেবল হলো গণনা করা যায়, আনকাউন্টেবল গণনা করা যায় না। যেমন ধরুন বুক, বই, বই গণনা করা যায়, তার মানে কাউন্টেবল নাউন। ওয়াটার গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, তার মানে আনকাউন্টেবল নাউন গেল, তাই না? আচ্ছা, কাউন্টেবল নাউন যেহেতু গণনা করা যায়, দেখেন আপনি আমার কাছ থেকে শুনেন, এগুলো বই, এগুলো খুব বেসিক জিনিস, ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা জানেন, তারপরেও একবার করে আমরা একটু রিভাইজ দিয়ে যাই। সো দেখা যাচ্ছে যে যেহেতু এটা গণনা করা যায়, গণনা করা গেলে কি হবে, এটা সিঙ্গুলার প্লুরাল দুটাই হইতে পারে। আর যেহেতু প্লুরাল হইতে পারে, সুতরাং এর সাথে এস বা ইএস যুক্ত হইতে পারে। অন্যদিকে আনকাউন্টেবল নাউন আপনি গণনা করা যায় না, যেহেতু গণনা করা যায় না, শুধুমাত্র এখানে প্লুরাল হওয়ার সুযোগ নাই, শুধুমাত্র সিঙ্গুলার হবে। আর যেহেতু প্লুরাল হবে না, তাহলে তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হবে না, অর্থাৎ কোনো প্লুরালিটি ফর্ম যুক্ত হবে না, এক কথায়। হ্যাঁ, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, মোটের উপর এটা মনে রাখবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আনকাউন্টেবল নাউন যেহেতু প্লুরাল হবে না, দ্যাট মিনস সিঙ্গুলার হবে, সো এটার পরে ভার্ব কি হবে, সিঙ্গুলার। তার মানে মনে রাখবেন যে আনকাউন্টেবল নাউন মাত্রই সিঙ্গুলার হবে। এখানে একটা ছোট্ট একটা টিপস দেই, আপনি ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছেন না, অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই হলো আনকাউন্টেবল নাউন। একদম এইটুকু একটু লিখে রাখেন তো, অ্যাবস্ট্রাক্ট, খুব কাজে দিবে এটা। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইকুয়াল টু আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই হলো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরেন আপনি কাইন্ডনেস, উইজডম, এগুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাট মিনস এটা আনকাউন্টেবল নাউন। সহজ কথা, এক কথায় আমরা এটা বলে দিব। হ্যাঁ, এখন এই যে কাউন্টেবল, কাউন্টেবলের চার্ট করে লাভ নাই, কাউন্টেবল পৃথিবীতে অসংখ্য, আনকাউন্টেবল নাউনও অসংখ্য আছে, কিন্তু আমরা তো এইগুলো পড়বো না। আমাদের পরীক্ষার জন্য, আমাদের পরীক্ষা বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষায় লিস্ট অফ আনকাউন্টেবল নাউন আসে, লিস্ট অফ আনকাউন্টেবল। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো কোনো শেষ নাই, আসলে শেষ নাই। কিন্তু এখানে মজার বিষয় আছে, আপনি যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ঘাটাঘাটি করেন, দেখবেন যে সিলেক্টিভ কতগুলো আনকাউন্টেবল নাউন আসে, যেগুলো ইংলিশ গ্রামারে আনকাউন্টেবল নাউন হিসেবে বলা আছে। ওইটা আপনার অনেক সময় মনে হতে পারে যে স্যার এটা তো কাউন্টেবলই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ফার্নিচার, আপনি বলতে পারেন না স্যার আমার বাসায় ফার্নিচার গোনা যায়, একটা ফার্নিচার, দুইটা ফার্নিচার, তিনটা ফার্নিচার। ইংলিশ গ্রামারে বলে দেওয়া আছে যে ফার্নিচার হলো আনকাউন্টেবল নাউন, এখানে কোনো কথা হবে না। ঠিক আছে, তো আমরা এই চারটা খুব গুরুত্ব সহকারে পড়ে ফেলবো, লিস্ট অফ আনকাউন্টেবল নাউন, লিস্ট অফ আনকাউন্টেবল নাউন।
দেখেন লেখেন অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, এগুলো ইংলিশ গ্রামারে বলেই দেওয়া হচ্ছে এগুলো আনকাউন্টেবল নাউন। সো আপনি এটা একদম মুখস্থ করে রাখবেন। ব্যাগেজ, ব্রেড, এটা আমাদের নোটস এবং বইতে দেওয়া আছে। আমি ইম্পর্টেন্ট কতগুলো জিনিস লিখে দিচ্ছি, সবগুলো লিখে দিব না। ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো কাউন্টেবল হবে না এবং এগুলোর সাথে এস বাই ইয়ার যুক্ত হবে না। পোয়েট্রি, নলেজ, মানি, ওয়ার্ক, ইনফরমেশন, নিউজ, ট্রাফিক, পাবলিসিটি, প্রোগ্রেস, রিসার্চ, এইগুলো আপাতত পড়ে রাখেন। বইতে, আপনার বইতে আরো বেশি আছে, হ্যাঁ, যে আনকাউন্টেবল নাউনের চার্ট কতগুলো। তবে এইগুলোর সাথে আর হয়তো 5-7টা অ্যাড করলেই মোটামুটি আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এর বাইরে পড়া লাগবে না। দেখেন এই যে লিস্ট অফ আনকাউন্টেবল, এইগুলো সবসময় আনকাউন্টেবল নাউন, তবে এটা মাঝে মধ্যে কাউন্টেবল আকারে বসতে পারে। সেটা কিরকম আমি বলি, এই যে অ্যাডভাইস আছে না, ধরেন এ পিস অফ অ্যাডভাইস, 2 পিসেস অফ অ্যাডভাইস, শুনতে কেমন যেন লাগছে। এ পিস অফ নিউজ, 2 পিসেস অফ নিউজ। এ গাস্ট অফ উইন্ড, 2 গাস্টস অফ উইন্ড। বিশেষভাবে এটাকে কাউন্টেবল করা হয়। যেমন ওয়াটার, ওয়াটার কি আনকাউন্টেবল নাউন না? এ গ্লাস অফ ওয়াটার, 2 গ্লাসেস অফ ওয়াটার। কফি, এ কাপ অফ কফি, এ কাপ, 2 কাপস অফ কফি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আপনি এই লিস্ট অফ আনকাউন্টেবল নাউন 3 স্টার আকারে আপনি পড়ে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখেন ডিটারমিনার্স উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে যে ডিটারমিনার বসে। লেখেন ইউজ অফ ডিটারমিনার্স, ইউজ অফ ডিটারমিনার্স, ডিটারমিনার্স এর ব্যবহার। এই যে ডিটারমিনার্স এর ব্যবহার আমরা একটা শিখবো উইথ কাউন্টেবল, কাউন্টেবলের সাথে বসে। ডিটারমিনার উইথ কাউন্ট নাউন, কাউন্টেবল নাউনের সাথে বসে। আর একটা হলো উইথ আনকাউন্টেবল নাউন, আনকাউন্ট নাউনের সাথে বসে। অর্থাৎ এই যে দেখেন যে কাউন্টেবল নাউনের সাথে একটা ডিটারমিনার বসে, আনকাউন্টেবল নাউনের সাথে একটা ডিটারমিনার বসে। সো আমরা একটু দেখবো যে কাউন্টেবল নাউনের সাথে কোন কোনগুলো বসে। কাউন্টেবল নাউনের সাথে একটু নোট করে নেন, এটা কাজে লাগবে আপনার। এ এন, এ এন, সাম, অ্যানি, এগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে। সাম, অ্যানি, আপনি যে কোনো একটা কাউন্টেবল নাউন ধরে নেন। ধরেন মনে করেন কাউন্টেবল নাউন কি বুক, এ বুক বলেন না, এ বা এন, মানে কাউন্টেবলের সাথে এ বা এন বসতে পারে। সাম বুকস বলেন, অ্যানি বুক বলেন। আবার ধরেন আনকাউন্টেবল নাউন আপনি একটা ধরে নেন ওয়াটার, আপনার জন্য সুবিধা হয়ে যাবে। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি কি বসে? দি, সাম, ঠিক আছে, অ্যানি। তবে অ্যানি হলো নেগেটিভ এবং কোশ্চিনের ক্ষেত্রে অ্যানি বসে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন দিস দ্যাট, কাউন্টেবলের সাথে বসে দিস দ্যাট। দিস এবং দ্যাট হলো কাউন্টেবলের সাথে বসে। হ্যাঁ, আবার দোজ, দিস, এগুলো কাউন্টেবলের সাথে বসে। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের সাথে শুধুমাত্র দিস এবং দ্যাট, আনকাউন্টেবল নাউনের সাথে শুধুমাত্র দিস এবং দ্যাট। এবার আসেন যে কোনো সংখ্যাবাচক শব্দ, যেমন ধরেন নান, 1, 2, 3, এই সংখ্যাবাচক শব্দগুলো কাউন্টেবলের সাথে বসে। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের সাথে শুধুমাত্র নান বসে, অন্য কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। ঠিক আছে,
যেমন এ ফিউ, ফিউ, ফিউয়ার, এইগুলো কাউন্টেবলের ক্ষেত্রে বসে। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে দেখেন, এ লিটল, তারপরে দেখেন লেস, শুধু লিটল, হ্যাঁ, এইগুলো প্রত্যেকটাই আনকাউন্টেবল নাউনের সাথে বসে। অন্যদিকে দেখেন ম্যানি, ম্যানি, অন্যদিকে আনকাউন্টেবলের সাথে বসে মাস। এবার আসেন এ গ্রেট নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, আনকাউন্টেবলের সাথে মূলত নাম্বার অফ বসে। আর অন্যদিকে আনকাউন্টেবলের সাথে এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ গ্রেট নাম্বার অফ আর এ লার্জ অ্যামাউন্ট অফ। ঠিক আছে, এটা হলো ডিটারমিনার্স উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আমি আবার বলি ডিটারমিনার্স উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এই চারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে এই দেখবেন যে একটা প্রশ্ন আপনি হঠাৎ করে পেয়ে যাবেন, তখন এই চারটা মনে থাকলে আপনার আনসার করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, বাকি সব আপনি যখন আমার নোটস পড়বেন ওখানে দেখবেন যে সবকিছু দেওয়া আছে, অর্থাৎ এক্সাম্পল গুলো দেওয়া আছে, তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমাদের ক্লাসে দেখেন নাউন, নাউন সম্পর্কিত আমরা যা পড়লাম, এই যে নাম্বার, জেন্ডার, ডিটারমিনার, এগুলো কিন্তু দেখেন ডিটারমিনার নিয়ে আমরা কিছু কথা বললাম না, এগুলো কিন্তু নাউনের সাথেই সম্পর্কিত, অর্থাৎ এই টপিকগুলোকে আপনি নাউন থেকে আলাদা করতে পারবেন না। ডিটারমিনারের কথা বাদ দিই, আমি একটু আরেকটু পরে বলবো। প্রথমে আসি নাম্বার এবং জেন্ডার। এখান থেকে প্রশ্ন আসবেই, একটা বা দুইটা প্রশ্ন পাবেন আপনি, অর্থাৎ নাম্বার থেকেও একটা আসতে পারে, জেন্ডার থেকেও একটা আসতে পারে, অথবা দুইটা মিলে একটা আসতে পারে। প্রশ্ন, মোট কথা হলো এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই ভাই। 20 মার্কের মধ্যে 1 বা 2 মার্ক এই নাম্বার এবং জেন্ডার থেকে পাবেন। এখন কথা হলো যে নাম্বার এবং জেন্ডার আপনি কি কি পড়বেন, কতটুকু পড়বেন? সব পড়বেন? জীবনেও পড়বেন না। নাম্বার, নাম্বারের মূল জিনিসটাকে সিঙ্গুলার এবং প্লুরাল, বয় বয়েস, নাকি ম্যান মেন, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, এগুলো পরীক্ষা আসবে? আসবে না। এই সব জিনিস আসবে না, এগুলো সবাই পারে, আর না পারলেও পরীক্ষা আসবে না। তাহলে আসবে কি, নাম্বারের আসবে কি সেটা দেখি। এই যে আমি একদম সরাসরি দেখাই দিচ্ছি, এখান থেকে একদম ঠাড়া মুখস্থ করবেন, ঠাড়া মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ। ঠিক আছে, এখানে কোনো রকম কোনো সুযোগ নাই, এখান থেকে প্রশ্ন ভাই আসবেই। আমি যা যা দিয়ে রাখছি, আমার চার্টে যা যা দিয়ে রাখছি, আপনি একটা বাদ দিতে পারবেন না। এখানে বাদ দিলে দায়ভার আপনার। আপনি যদি এইভাবে পড়াটা দেখেন, কমায় নেন, তাহলে দেখবেন যে পড়াটা অনেক কমে গেছে, পড়াটা প্রচুর পরিমাণ পড়াটা কমে যাবে। দেখেন অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা, অ্যাডেন্ডাম হলো সিঙ্গুলার, অ্যাডেন্ডা হলো প্লুরাল, খুবই ইম্পর্টেন্ট। অ্যাকুয়ারিয়াম, অ্যাকুরিয়া, ব্যাকুরিয়ামস দুইটাই দেওয়া আছে। ব্যাকটেরিয়াম সিঙ্গুলার, প্লুরাল কি? ব্যাকটেরিয়া। ইন ইনকোমিয়াম, ইনকোমিয়া। তারপরে ধরেন আমরা যদি বলি অ্যানালাইসিস, অ্যানালাইসিস, দেখেন এই যে ছোট্ট ছোট্ট পার্থক্য, আই ই, এখানে এখানে পার্থক্য, অ্যাক্সিস অ্যাক্সিস, বেসিস বেসিস, ক্রাইসিস ই, ক্রাইসিস ই এর পার্থক্য, ওয়েসিস ওয়েসিস। অর্থাৎ আই চেঞ্জ হয়ে কি হচ্ছে, ই হচ্ছে। আপনি কোনো নিয়ম টিয়ম পড়বেন না, এই যে এখানে লেখা আছে সিঙ্গুলার নাম্বার এসেছে, আইএস থাকলে প্লুরাল আইএস এর পরিবর্তে ইএস বসবে, এইসব নিয়ম পড়ার দরকার নাই। আপনি এভারেজ এগুলো পড়বেন, মুখস্থ করে চলে যাবেন। ঠিক আছে, পরীক্ষায় এখান থেকে এই প্রশ্ন আসবে। অ্যালামনাস, অ্যালামনাই, বলে না ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এই অ্যালামনাই হলো প্লুরাল, তার সিঙ্গুলার ফর্ম হলো অ্যালামনাস। ফোকাস, ফোকাই বা ফোকাসেস, জিনিয়াস, জেনাই, খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা চার্টও বাদ দিবেন না। আমি কিন্তু দেখেন সহজ সহজ জিনিসগুলো একটাও দিই নাই, ও আসবে না, দিয়ে লাভ কি? এখানে যে চার্টগুলো দেওয়া আছে সবগুলো একদম মুখস্থ করে ফেলবেন। জেন্ডার আসেন, জেন্ডারেও প্রশ্ন হলো ম্যাসকুলিন ফেমিনিন, বয় গার্ল, পরীক্ষায় ভাই আসবে না। হাজব্যান্ড ওয়াইফ, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো সবাই জানে, পরীক্ষায় যেটা আসবে সেটা আমরা পড়বো। ব্যাচেলর, মেইড বা স্পিনিস্টার,
তারপরে বোয়ার, সো বোয়ার মানে কি শূকর, আর শূকরই হলো সো। বুল বা অক্স ষাঁড়, কাউ হলো গাভী, কক হেন, ডগ বিস, ঠিক আছে, ডগ বিস। তো এখানে যেমন অথর অথরেস, এই যে দেখেন অথর অথরেস, ব্যারন ব্যারনসেস, কাউন্ট কাউন্টেস, অ্যাক্টর অ্যাক্ট্রেস, হান্টার হান্ট্রেস, ডিরেক্টর ডিরেক্ট্রেস, এনচেন্টার এনচেন্ট্রেস, গভর্নর গভর্নেস। এবার দেখেন অ্যাবট অ্যাবিস, ইম্প্রের ইমপ্রেস, মাস্টার মিস। এই যে যে ম্যাসকুলিন এবং ফেমিনিন আছে এখানে আমি যেগুলো দিয়ে রাখছি সেগুলো একদম সব এ টু জেড পড়ে ফেলবেন, ঠিক আছে। ডিটারমিনার, ডিটারমিনার একটু আগে যেগুলো পড়লাম সেটাই এখানে দেওয়া আছে। আমার নোটসটা একটু পড়লেই ডিটেলস পড়তে পারবেন। এই যে ডিটারমিনার ব্যবহার, ফিউ বলতে কি বোঝায়, এ ফিউ, ফিউ কোথায় বসে, ফিউ হলো কাউন্টেবল, আর লিটল হলো আনকাউন্টেবলের ক্ষেত্রে। এই যে দেখেন কাউন্টেবল আনকাউন্টেবলের দুইটার ক্ষেত্রেই বসতে পারে, কোনগুলা দিয়ে রাখছে। এ ফিউ লিটল এটা কেন কোথায় বসছে এক্সাম্পল সহ দেয়া আছে। আমার মনে হয় নোটসটা পড়লেই ওই যে আমি যতটুকু পড়াইলাম এতটুকুই কিন্তু নিয়েই কিন্তু এই নোটসটা, এখানে কিন্তু মানে এক্সাম্পল গুলো দেওয়া আছে তাই এত বড় লাগছে, আসলে কিন্তু মূল কনসেপ্ট ওইটাই। আমি যে ক্লাস এই যে এখানে যে পড়াইলাম এই চারটাই মূলত মেইন পড়াশোনা। বুঝতে পারছেন বিষয়টা? মাথায় ঢুকছে? কারোর কোনো কোশ্চিন থাকলে একটু কোশ্চিন করেন তো দেখি, একটু কোশ্চিন শুনে নি। স্যার এখানে তারপরে আমি ইয়েতে দিয়েছিলাম, গ্রুপে দিয়েছিলাম, যদি ভুলে যায় সেজন্য। মানি এর ক্ষেত্রে, তো মানি হচ্ছে তো মোস্ট কাউন্টেড জিনিস না পৃথিবীতে, তাহলে এটা কেন আনকাউন্টেবলে যায়? আচ্ছা, প্রথম কথা হলো যে মানি কাউন্টেবল হওয়ার কথা, টাকা তো গুনতে পারি, পারি না? অর্থ তো গোনা ইয়েস। যায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এইটা উত্তর উত্তর দিতে হলে অনেক কথাই বলতে হয়, তো আমি খুব সংক্ষেপেই বলি, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। আসলে মানি আনকাউন্টেবল, মানির একটা ইউনিট আছে, সেই ইউনিটটা কি বলেন তো? টাকা আছে, ডলার আছে, পাউন্ড আছে, এইগুলো গণনা করা যায়। অর্থ, অর্থ গণনা করা যায় না। এটা যদি আপনি একদম গভীরে চিন্তা করেন, একদম গভীরে, আচ্ছা মনে করেন ইউনিলিভার, ইউনিলিভারের যে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তার স্যালারি ধরেন মোটামুটি 30 লক্ষ টাকা পার মান্থ, অথচ সে হয়তো দেখতে আপনার থেকে কুৎসিত, হয়তো আপনার মতো অত ইয়াং না, হয়তো বা আপনার মতো সুন্দর করে কথা বলতে পারে না, কিন্তু তাকে 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, অথচ আপনাকে ইউনিলিভারের ভাইবা বোর্ডেও ডাকা হচ্ছে না। কেন? তার একটা ফেস ভ্যালু আছে, এই ফেস ভ্যালুটা সে একদিনে অর্জন করে নাই, অনেক দিন সে সুনাম, তার এই যে এই ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুর পরিমাপ করা হয়েছে, এই টাকাটা অর্থটা গুনতে পারে নাই, টাকাটা পরিমাপ করতে হয়েছে। এই পরিমাপ করা হলো যে এই লোকটাকে প্রতি মাসে 30 লক্ষ টাকা দিতে হবে, এটা হলো তার এই ফেস ভ্যালুর দাম। ধরেন এই যে হেড অফ সেলস এ যারা চাকরি করে বা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যারা চাকরি করে, তাদের স্যালারি গুলো কিভাবে দেওয়া হয়? তার এই ফেস ভ্যালু দেখে স্যালারি দেওয়া হয়। আপনি আজকে আপনি একটু চেক করে দেখতে পারেন, আপনি একদিন কিছু প্রোডাক্ট নিয়ে আপনি আহ, কোনো দোকানে বা রাস্তায় যেয়ে বিক্রি করবেন তো পারবেন না, দেখবেন কিনবে না দোকানদার। কিন্তু যে হেড অফ সেলস আছে সে গেলে দেখবেন যে খুব দ্রুত 1 ঘন্টার মধ্যে এগুলো বিক্রি করে ফেলছে। এখন এই যে যে জিনিসটা, এই যে অ্যাট্রিবিউটস, তার যে গুণ, এই গুণটাকে হলো গণনা করা যায় না। এইগুলো এইগুলো অর্থ। মানি মানে অর্থ মানে যে শুধুমাত্র টাকা পয়সা ইয়ে এমন না, সবকিছু সম্পদ বলেন ইয়ে বলেন সবকিছুই তো আমরা কি দিয়ে পরিমাপ করি? মানি দ্বারা পরিমাপ করি। তো মানি হলো মূলত পরিমাপ করা যায়, অর্থ পরিমাপ করা যায়, কিন্তু সেটার আবার একটা একক প্রকাশ, মানে এটার প্রচলনযোগ্য একটা নোট বলেন ইয়ে বলেন, মানে ইউনিটে প্রকাশ করা যায়। সেই ইউনিট কি? আমাদের দেশে ইউনিট কি বলেন তো? টাকা। ভারতে রুপি, ইউএসএ তে ইউএস ডলার, ইংল্যান্ডে পাউন্ড, ইউরোপে ইউরো। তো এইগুলো মূলত গণনা করা যায়, এইটা হলো কাউন্টেবল। টাকা, ডলার এগুলো কাউন্টেবল, কিন্তু মানিটা হলো আনকাউন্টেবল। বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থ শুধুমাত্র মানে ওই হিসাব বিজ্ঞানে মানে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এ একটা ইয়ে আছে, এরকম একটা টার্ম আছে যে অর্থটা, আমার ঠিক আসলে মনে হচ্ছে না, যে অর্থ হলো
পরিমাপ করা যায় না, অর্থ হলো গণনা করা যায়। এ মানি যে মেজার্স অফ ফোর না কি যেন এরকম একটা টার্মস আছে, হ্যাঁ। তো আসলে মানিটা হলো আনকাউন্টেবল নাউন, এর ইউনিট গুলো হলো কাউন্টেবল নাউন, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? কারো কারো কোনো কোশ্চেন আছে? একটু কোশ্চেন করেন, কোশ্চেন করা দরকার তো। আচ্ছা, এখানে আমরা আরো একটা খুব মজার একটা টপিক পড়বো, সেটা হলো কম্পাউন্ড নাউন। নাম শুনছেন? কম্পাউন্ড নাউন অথবা কম্পোজিট নাউন। কম্পোজিট নাউন। তো এই যে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনটা কি? একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কম্পাউন্ড নাউন বলা হয়। একাধিক ওয়ার্ড অর্থাৎ দুই বা ততোধিক ওয়ার্ড, সাধারণত দুইটা ওয়ার্ড থাকে আর কি, হ্যাঁ। তো এই দুইটা ওয়ার্ড নিয়ে, মানে দুইটা ওয়ার্ড মিলে যে নাউনটা গঠিত হয় সেটা নাম হলো কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউন কয়েক রকমে গঠিত হইতে পারে। একটা হলো নাউন প্লাস নাউন। একটু করে লেখেন, একটু লিখে রাখেন, নাউন প্লাস নাউন। নাউন প্লাস নাউন, এইটার এক্সাম্পল দিই আমরা। লেখেন রিভার ব্যাংক। রিভার ব্যাংক, এটা এটা কি কম্পাউন্ড নাউন না? রিভার নাউন, আবার ব্যাংক নাউন। তারপরে আরো একটা এক্সাম্পল দেন, কলেজ। কলেজ কি? কলেজ লাইব্রেরি দেওয়া যায় না? এবার আসেন ভার্ব প্লাস নাউন। ভার্ব প্লাস নাউন। ভার্ব প্লাস নাউন, ধরেন আমরা যদি বলি পিক পকেট। পিক পকেট, পিকটা কি বলেন তো? ভার্ব। পিক পকেট শব্দের অর্থ কি? পকেট মার। পকেট মার। তারপরে হলো ওয়াচ ডগ। ওয়াচ ডগ মানে কি? প্রহরী কুকুর। ওয়াচ ডগ বলি না, প্রহরী কুকুর। এবার আসেন নাউন প্লাস ভার্ব, উল্টা। ভার্ব প্লাস নাউন দেখলাম, নাউন প্লাস ভার্ব। সানরাইজ। তারপরে হেয়ার কাট। হেয়ার কাট। এবার আসেন অ্যাজেটিভ এবং নাউন। অ্যাজেটিভ এবং নাউন। অ্যাজেটিভ এবং নাউন হলো সুইট হার্ট। সুইট কিন্তু না, অ্যাজেটিভ। সুইট হার্ট। ব্ল্যাকবোর্ড। তারপরে ধরেন জিরান্ড প্লাস নাউন। জিরান্ড প্লাস নাউন। ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট। তারপরে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স। এবার আসেন নাউন প্লাস জিরান্ড। নাউন প্লাস জিরান্ড। লেখেন হ্যান্ড রাইটিং। তারপরে লেখেন ফ্রুট পিকিং। এই কম্পাউন্ড নাউন গুলো একটু লিখে রাখেন। লেখা শেষ হলে বলেন আমাকে। শেষ। আচ্ছা, তো এইগুলোই পড়বেন। দেখেন, আপনি যদি মনে করেন, আমাকে এই প্রশ্নটা করা উচিত ছিল আপনাদেরকে, যে স্যার এই যে নাউন আমরা যা পড়লাম এর থেকে বেশি কি পড়া যায়? অবশ্যই পড়া যায়। আপনি বই খুলবেন, অজস্র আছে। এগুলো কি পড়বো? না, পড়বেন না। এত বেশি পড়বেন না, ওগুলো পরীক্ষায় আসে না।
বিসিএস বা আমাদের যে অন্যান্য সরকারি চাকরি, ব্যাংক বলেন, পিএসসির অন্যান্য চাকরিগুলো বলেন, এগুলাতে একটা স্ট্যান্ডার্ড ফলো করে। এই স্ট্যান্ডার্ডের বাইরে যাবেন না আপনি, সহজ কথা। গেলে আপনার সময়গুলো নষ্ট হবে, এত সময় আমাদের হাতে নাই। নাম্বার এবং জেন্ডার, এগুলাতে আরো কিছু পড়ার আছে। হ্যাঁ আছে, বললাম তো, অসংখ্য পড়তে পারবেন, ওইগুলো পরীক্ষা আসবে না। আর যেগুলো আসবে সেগুলো অনেক কঠিন থাকবে। আর আমি আমার নোটসে ওই কঠিনগুলোই দিয়ে রাখছি। আমি মনে করি এই আমার নোটসটা পড়লে ওখান থেকে 1 বা 2 মার্ক আপনি কমন পেয়ে যাবেন। আর কিছু পড়ার দরকার নাই। বই বই পড়তে পারেন, বইতেও একই কথা, কিন্তু বইতে যদি আরো বেশি কিছু থাকে ওইগুলো পড়বেন না। বুঝতে পারছেন ওকে বিষয়টা? ওকে স্যার। আচ্ছা, ক্লাস শেষের দিকে, শেষ হয়ে গেছে প্রায়। আমরা একটা ছোট্ট একটা টিপস দিব, মানে এই টিপসটা প্রতিদিন কাজে লাগাবেন, প্রতিদিন। সেটা হলো যে, আচ্ছা সরি, 2টা টিপস দিব। একটা হলো ভকেবের জন্য, আর একটা দিব হলো রাইটিং অ্যাবিলিটি, বা আপনার যে রাইটিং স্কিল, ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বলেন, যেটা রিটেন আমাদের কাজে লাগবে, সেটার জন্য দিব। হ্যাঁ, খুব ছোট্ট 2টা টিপস, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আসি সিনোনিমসের জন্য। সিনোনিমস মানে ভকেবের জন্য। ভোকাবুলারি কোথা থেকে পড়বো? দেখেন, ভোকাবুলারি আমি মনে করি ভোকাবুলারি পড়তে গেলে বাজারে এখন অনেক ভালো ভালো বই পাওয়া যায় ভোকাবুলারির, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিন গুলো নিয়ে বই। তার মধ্যে একটা আছে আরিফুর রহমানের ব্যাংক ভোকাবুলারি, ওরাকলের আছে বিসিএস ভোকাবুলারি। আসলে ঘুরে ফিরে একই, ওই ব্যাংক ভোকাবুলারি করলেও ওখানে ব্যাংকের ভোকেব যেমন থাকবে, পিএসসির অন্যান্য পরীক্ষার প্রশ্ন থাকবে, বিসিএস এর প্রশ্নও থাকবে, অন্যান্য ইয়ে করলেও তাই। তো আমি মনে করি আরিফুর রহমানের ওই ব্যাংক ভোকাবুলারিটা পড়তে পারেন। ঠিক আছে, এখানে খুবই কাজে দিবে ওইটা। ওই ব্যাংক ভোকাবুলারি থেকে আপনি প্রতিদিন অল্প অল্প করে পড়বেন। ধরেন প্রতিদিন আপনি টার্গেট নেবেন যে আজকে আমি 10টা ওয়ার্ড শিখবো। অবশ্যই আমি কেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়তে বললাম, আমি বলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে ভোকাবুলারি ভাই পড়ে শেষ করতে পারবেন না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই আছে হাজার হাজার, শেষ করতে পারবেন না। সো আপনি কি করবেন, আপনি হলো ওখানে দেখবেন যে ওরা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, ওইটা সিনোনিম অ্যান্টোনিমস গুলো দেয়া আছে, অন্ততপক্ষে 2টা সিনোনিমস, একটা অ্যান্টোনিমস। এইগুলো আপনি পড়বেন। সব থেকে ভালো হয় একটা খাতা বানাবেন ভোকাবুলারির। সেই খাতা থেকে খাতাতে আপনি লিখবেন। ধরেন আপনি একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড লিখে ফেললেন। ঠিক আছে, ধরেন আহ, যে কোনো একটা ওয়ার্ড আমরা একটু লিখি। ধরেন নেবুলাস, মনে করেন একটা ওয়ার্ড হলো নেবুলাস। নেবুলাস শব্দের অর্থ কি জানেন এটা? নেবুলাস মানে কি? নেবুলাস শব্দের অর্থ হলো অস্পষ্ট, অস্পষ্ট। ঠিক আছে, তো এই যে অস্পষ্ট, এই অস্পষ্ট হলো এর সিনোনিম কি কি? আমরা সিনোনিম কি লিখতে পারি? আনক্লিয়ার। সিনোনিম হলো আনক্লিয়ার, আরেকটা হলো ভগ। এই যে 2টা আমি সিনোনিম লিখে ফেললাম, সাথে আপনি চাইলে একটা অ্যান্টোনিমও লিখতে পারেন, এরকম ইয়ে করে দিতে পারেন। একটা হলো 2টা সিনোনিম, আর একটা হলো অ্যান্টোনিম। ঠিক আছে, ধরেন এখানে অ্যান্টোনিম আপনি কি লিখতে পারেন? ক্লিয়ার অথবা অবভিয়াস। অবভিয়াস, হ্যাঁ। সো এইভাবে আপনি প্রতিদিন 10টা করে শিখতে পারেন, প্রতিদিন। খুবই মনোযোগ দিয়ে শুনেন, প্রতিদিন এরকম করে আপনি দেখবেন 3-4 মাস আপনি কালেকশন করেন, তারপরে ঘুরায় ফেরায় এই 3-4 মাসের গুলোই পড়েন, হয়ে যাবে। এখন তো সামনে পরীক্ষায় আপনি 3 মাস সময় পাবেন না। আপনি যতটুকু সময় পান প্রতিদিন অল্প অল্প করে করেন। এই সামনের 49তমতেও কাজে লাগবে, নেক্সট এক্সাম গুলোতেও কাজে লাগবে, পরবর্তীতে যেখানেই পরীক্ষা দেন সেখানেই কাজে লাগবে এগুলা। বুঝতে পেরেছেন? সাগর মন্ডলের, হ্যাঁ আমি হ্যান্ড রাইজ দেখছি, আমি কোশ্চেনটা নিব। তার আগে আমি ভোকাবুলারি টিপস এইটুকুই আপাতত, আরো দিব ভোকাবুলারি, যখন আমি ক্লাস নিব তখন ডিটেলস বলবো। আর একটা টিপস বলি, সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং এ কি করবেন। প্রতিদিন 1 পাতা নিবেন। দেখেন, প্রতিদিন 1 পাতা কাগজ নিবেন। এই 1 পাতা কাগজে আপনি যে কোনো একটা টপিক সেট করবেন। ধরেন উম আপনি আজকে সারাদিন কি কি করছেন, অথবা আপনার কোনো প্রিয় মানে প্রিয় বন্ধু, তাকে নিয়ে আপনি 12-13 লাইনের 1 পাতার ভিতরে ইংরেজিতে সেন্টেন্স লিখবেন। লেখার পরে আশেপাশে কোনো বড় ভাই থাকলে তাদেরকে দিয়ে চেক করাবেন
যদি না পারেন নিজে নিজে আজকাল বিভিন্ন গুগল ট্রান্সলেট আছে, চ্যাট জিপিটি আছে, এগুলো সাহায্য নিয়ে দেখবেন যে কতটুকু ঠিক হয়েছে। কারেকশন, এটা কারেকশন করতেই হবে এমন কোনো কথা না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রতিদিন এক পাতা করে লিখছেন, এটা হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রতিদিন এক পাতা আপনি একটা পেপার নিতে পারেন, একটা বই নিতে পারেন, বাংলা বই, বাংলা যে কোনো লেখা টাকা এটা ওইটা নিয়ে আপনি ওইটা কি করবেন, ট্রান্সলেট করবেন এক পাতা, এক পাতার মধ্যে যতটুকু ধরে। হ্যাঁ, তো এই এই ট্রান্সলেট করতে আপনি দেখবেন যে আপনি আপনার ডিকশনারি, আপনার চ্যাট জিপিটি, গুগল ট্রান্সলেট, কোনো বড় ভাই ছোট ভাই যাকে তাকে যে কোনো কিছুর হেল্প নিতে পারেন। 1 মাস করবেন টানা, দেখে দেখেই করবেন। আপনার মানে সঠিক হচ্ছে ভুল হচ্ছে এদিকে আপনি তাকাবেন না, আপনি করতে থাকবেন, টুকটাক করে ইয়ে করবেন। 1 মাস আপনি এই কাজ করবেন, 1 মাস পর থেকে আপনি চেক করা শুরু করবেন যে যে আমি যা লিখছি এটা ঠিক হচ্ছে কিনা, সেন্টেন্স প্যাটার্ন ঠিক আছে কিনা, এখানে অর্নামেন্টস ইউজ করছি কিনা, অ্যাক্টিভ মুড এবং প্যাসিভ মুড ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? তারপরে আমরা ক্লজ এবং ফ্রেজেস ইউজ করছি কিনা, ক্লজ মার্কার গুলো ইউজ করছি কিনা, লিঙ্কার গুলো সঠিকভাবে ইউজ করছি কিনা, এই যে যে বিভিন্ন গ্রামাটিক্যাল যে বিষয় এগুলো আছে, এগুলো আস্তে আস্তে 1 মাস পর থেকে এগুলা আস্তে আস্তে অ্যানালাইসিস করবেন। এইভাবে যদি 2-3 মাস করেন, আপনার ইমপ্রুভমেন্ট এত স্লো হবে, বাট এত সুন্দর ইমপ্রুভমেন্ট হবে, এটা হয়তো আপনি বুঝবেন না যে স্লো হবে, তো প্রতিদিন হবে তো আপনি বুঝবেন না। কিন্তু 3 মাস পরে আপনার যে ফ্রেন্ড করবে না আর আপনি করবেন, 3 মাস পরে তার সাথে আপনার রাত দিন পার্থক্য হয়ে যাবে। এবং দিন শেষে রিটেনটাই কিন্তু আপনার চাকরি এনে দিবে। বিসিএস বলেন, পিএস এর অন্যান্য বলেন, ব্যাংক বলেন, খুব কম রিটেন, হয়তো এমসিকিউ দিয়েও কিছু কিছু চাকরি হচ্ছে, কিন্তু সব চাকরিতে আপনি পাবেন না। আপনার আল্লাহ কোথায় রিজিক লিখে রাখছে আপনি তো জানেন না ভাই। তো এই জন্য আপনি ভালো করে প্রিপারেশন নেবেন, দেখবেন যে যেখানে আল্লাহ রিজিক লিখে রাখছে সেখানকার রিটেনটা যাতে ভালো হয়। বুঝতে পারছেন বিষয়টা? সো এই 2টা টিপস ফলো করবেন। হ্যাঁ সাগর, কিছু বলবেন আপনি? হ্যাঁ ভাই, বলছি কি আমার ভোকাবুলারির ব্যাপারে একটা সেফ জোন, মানে কত হাজার ভোকাবুলারি বা কেমন ভোকাবুলারি পড়লে যে মোটামুটি একটা সেফ জোন হিসেবে চিন্তা করা যায়। ভোকাবুলারির কোনো সেফ জোন নাই, একদম সত্য কথা বলি, ভোকাবুলারির কোনো সেফ জোন নাই। ভোকাবুলারি যত বেশি পড়বেন তত বেশি ভুলে যাবেন, তত বেশি কাজে দিবে। এটাই ধরেন আমি এইচএসসি তে থাকাকালীন প্রায় 3000 ভোকাবুলারি মুখস্থ করছি, এছাড়া অ্যাডমিশন কালীন সময় প্রায় 2000 ভোকাবুলারি মুখস্থ করছি, কিন্তু এখন এসে দেখছি যে ধীরে ধীরে আমি সেগুলো ভুলে যেতে বসছি। আমি আচ্ছা রেগুলার 30 সেক্ষেত্রে থেকে 40টা করে মুখস্থ করার চেষ্টা করি, বাট করি রেগুলার, বাট পরবর্তীতে আস্তে আস্তে সেগুলো আমি ভুলে যাচ্ছি মুখস্থ করা সত্ত্বেও। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি ওই আপনার মতো ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় প্রচুর ভোকাবুলারি মুখস্থ করছিলাম, প্রচুর। মানে সাইফুসের অ্যানালজি বই থেকে শুরু করে সাইফুস ভোকাবুলারি, মানে যা পারছি একদম সব মুখস্থ করছে, আমার কিছুই মনে ছিল না মনে হয়। তো তারপরে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। ইউনিভার্সিটি লাইফে প্রচুর ভোকাবুলারি পড়ছি, প্রচুর ইংলিশ নভেল পড়ছি, প্রচুর ইংলিশ পেপার পড়ছি, প্রচুর ইংলিশ লেখা পড়ছি। ইউনিভার্সিটি লাইফে পুরোটা সময় জুড়ে আমি অ্যাডমিশন টেস্ট পড়াইছি কোচিং এ, নিজের ব্যাচে পড়াইছি, কোচিং এ পড়াইছি, তখন তো অনলাইন ছিল না, অফলাইনেই পড়াইছি আমি, প্রচুর পড়াইছি। নিজে চাকরির পরীক্ষায় দিতে এসে তখন টুকটাক তো পড়ছি, তারপরেও আমি কিছু কিছু ভোকাবুলারি পারতাম না, নতুন লাগতো। আসলে আমার তো ধারণা নতুন লাগার কথা না, আমি জীবনে যত ভোকাবুলারি সাথে আমি তো সবসময় কানেক্টেডই ছিলাম। আমি তো অ্যাডমিশন টেস্টের পর থেকে ইউনিভার্সিটি লাইফে তো আমি বললাম তো, আমি তো একদম র্যান্ডমলি কমার্শিয়াল পড়াইছি, কোচিং এ পড়াইছি, কমার্শিয়াল কোচিং গুলাতে পড়াইছি, নিজের মানে নিজের জায়গায় আলাদা করে ব্যাচ করে করে পড়াইছি। সো আমার তো ভুলে যাওয়ার কথা না, তারপর আমার কিছু কিছু জিনিস ভুলে গেছি এবং নতুন নতুন লাগছে। সো এটা খুব স্বাভাবিক ব্যাপার, কত হাজার দরকার নেই। আমি যে বললাম, আপনি ধরেন যদি টানা 3 মাস পড়েন, হাতে সময় থাকলে টানা 3 মাসে প্রতিদিন যদি 10টা করে পড়েন, 10টার দেখেন কতগুলো হচ্ছে, 10টা করে হলে প্রত্যেকটা 2টা করে সিনোনিম, একটা অ্যান্টোনিম, 3টা, আর এইদিকে একটা মূল ওয়ার্ড 4টা। তাহলে তাহলে 4টা হইলে 10টা হলো, প্রতিদিন কত 40টা হয়, মাসে হয় 1200, 3 মাসে হয় 3600। এনাফ, মোর দেন এনাফ পড়া। এর ভিতর আসলে এইগুলোই বারবার রিভিশন দিবেন, এইগুলোই তো মুখস্থ থাকবেন, এর ভিতর ভাই কমন যা আসবে সেই যথেষ্ট। আর আপনি কি করবেন, র্যান্ডমলি পড়বেন, আপনি এ সিরিজ বি সিরিজ সি ডি এরকম দেখার দরকার নেই। আপনি যখন যেটা পাবেন, ওই প্রিভিয়াস ইয়ারের বইটা রাখতে বললাম এই কারণে যে আপনি
কোনটা ইম্পর্টেন্ট এটা বুঝতে পারবেন। প্রিভিয়াস ইয়ার এগুলোই পড়বেন, বারবার পড়বেন, দেখবেন যে ঘুরে ফিরে এই আজকে নেবুলাস আসছে, কালকে এটার হলো ভগ আসছে, ভগ আসছে তার অ্যান্টোনিম হচ্ছে অবভিয়াস, এইগুলোই ঘুরে ফিরে এইগুলোর মধ্যে থেকে আসে। এই জন্য ভোকাবুলারি এইভাবে পড়েন। আর এক্ষেত্রে ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, আমি হতাশ হচ্ছে হওয়া এখন যাবে না। আপনার ভার্সিটিতে দ্বিতীয় সেমিস্টারে আছি, দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে আছি। তো আমার আর একটা সমস্যা হচ্ছে কি, আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারছি না। এটা মানে কোনো টিপস বা এমন কোনো বাস্তব অভিজ্ঞতা আছে যেটার মাধ্যমে এ করা যায়? এটা তো একটু সাইকোলজিক্যাল ব্যাপার আসলে। তবে ধরে রাখার বিষয়টা হলো যে মানুষের তো বিপদ আপদ থাকবে, তবে প্রতিদিনই পড়তে হবে টুকটাক। আপনি কোনোদিন আপনার ইয়ে না হইতে পারে, এটা হলো ধরেন আমরা যেমন নামাজ পড়ি না, যে আমাকে পড়তেই হবে, ইবাদতের মতো করে চিন্তা করতে হবে। আপনি এটা চিন্তা করেন ইবাদতের মতো করে। আরেকটা বিষয়, আহ মানে আমার নিজস্ব অনুভূতি, আমি দেখেন খুব সবাই হয়তোবা রাত হয়ে গেছে, সবার পড়াশোনা করা দরকার, খাওয়া দাওয়া করা দরকার, আমি অল্প কথা বলে ছেড়ে দিচ্ছি। আহ চাকরি মানে এই যে চাকরি, বিসিএস বলেন বা চাকরি বলেন, ইজ নট এভরিথিং। জব ইজ নট এভরিথিং, এটাই সবকিছু না, এটা আমি বিশ্বাস করি। এই চাকরি না হলেও মানুষের জীবন চলে, আল্লাহ যে রিজিক রাখছে তাদের চলে যাবে। তবে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের বাংলাদেশের চাকরি, বিশেষ করে সরকারি চাকরি, বাস্তবতার কথা বলছি আমি, আনরিয়েলিস্টিক কোনো কথাবার্তা বলছি না, রিয়েলিস্টিক বলছি, যে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের চাকরি দরকার, সরকারি চাকরি বিশেষ করে দরকার। মানে এটা আমাদের দেশে ট্রেন্ড হয়ে গেছে, বা যেভাবে বলেন দরকার। সেই ক্ষেত্রে আমার মনে হয় নিজের বাবা মার দিকে তাকাবেন। আপনি একটা চাকরি পাইলে বা ভালো পজিশন, চাকরি বলতে একটা মানুষ মনে করে যে একটা সরকারি চাকরি পাইলে ছেলেটা ভালো পজিশনে চলে গেছে। সো এই যে চাকরি পাইলে আপনার বাবা মা সমাজে যে গর্ব করে বলবে, এই জিনিসটা উপলব্ধি করবেন, যে আপনাকে এত কষ্ট করে পড়াইছি এ করছে। এটা যদি উপলব্ধি করেন তাহলে আমার মনে হয় যে এর থেকে বড় অনুপ্রেরণা হয় না। এই মোটিভেশনাল বক্তব্য অনেকেই দিচ্ছে, এগুলো শোনার দরকার নাই, নিজের বাবা মার দিকে তাকাবেন, পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন পাবেন। জাস্ট নিজের বাবা মার সাথে শেয়ার করবেন, এটা একদম পরীক্ষিত। এটা আমার ক্ষেত্রে আমি 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 নিজে চাকরি বাকরি এখনো করতে চাই না, আমার ভালো লাগে না এগুলা। শুধু নিজের বাবা মা, আর যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে এই স্টেজে গেলে তখন বুঝতে পারবেন যে তাদের মুখের দিক তাকায়ে চাকরিটা করতে হয়, আর কিছুই না। এর থেকে বড় মোটিভেশন আর কিছু নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইয়ে থাকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আর পড়াশোনা ধন্যবাদ ভাই। শুরু করে দেন।